প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, শিল্প সেটা হতে পারে গান কিংবা কবিতা, সেটি শিল্পী ভেদে তার বৈচিত্র্য দেখা যায় পরিবেশনায়। এই সঙ্গীত পরিবেশনার একটি অন্যতম ধারা হচ্ছে আকাপেলা, যেখানে কোনো ধরনের বাদ্যযন্ত্র থাকে না, শুধুমাত্র শিল্পীরা তাদের কণ্ঠস্বরের মাধ্যমে তাদের পরিবেশনাকে ফুটিয়ে তোলে। বাংলাদেশে এই আকাপেলা এই নতুন একটি ধারা সৃষ্টি হয়েছে একটি কোরাস ব্যান্ডের মাধ্যমে, যার নাম হলো কয়ার বাংলা। আজকে আমরা আমাদের সেটে পেয়েছি যাদেরকে, তাদের সাথে কথা হবে কয়ার বাংলা নিয়ে এবং নজরুল সঙ্গীত নিয়ে, সঙ্গীত ভাবনা নিয়ে, সব কিছু নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী এবং সুরকার তানভীর আলম সজীব, এবং আমাদের সাথে আরও আছেন নজরুল সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি। স্বাগত আপনাদের। শুরুতেই কয়ার বাংলা নিয়ে কথা বলবো। যেমনটি বলছিলাম, শুরু করলেন আপনি কয়ার বাংলা নতুন একটি কোরাস ব্যান্ড, 2011-তে শুরু করেছিলেন, নতুনভাবে আবারও 16 ডিসেম্বরের নতুন একটি গান দিয়ে শুরু হলো আবার। একটু শুনি কয়ার বাংলা সম্পর্কে। 11-তে শুরু করেছি, তার আগের 3 বছরের প্রিপারেশন ছিল। আমরা প্রায় 30 জন মিলে, 30 জনের একটা গ্রুপ ছিল। আচ্ছা। বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা শুরু করেছিল, মানে আমার ডাকে সাড়া দিয়েছিল। অ্যালবাম পর্যন্ত আসতে আসতে 15 জন। সো আমরা 15 জন মিলে একটা অ্যালবাম করেছিলাম আমার ডিরেকশনে। ওখানে নজরুলের গান ছিলেন, রবীন্দ্রনাথ গান ছিল, লালনের গান ছিল, হ্যাঁ, সলিল চৌধুরীর গান ছিল। সব রকমের গানকে আমরা একটু অ্যাড্রেস করার চেষ্টা করেছি, শুধুই আকাপেলা ফরম্যাটে। ওটাই ববি ম্যাকফারেন আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন। উনি 10বার নমিনি পাওয়া একজন লোক। যারা গান বাজনার সাথে জড়িত তারা চিনবেন, ওয়েস্টের অসম্ভব জনপ্রিয় একজন মানুষ ববি ম্যাকফারেন। ওনার সাথে আমার নিজেরও একটা কাজ করার হয়েছিল, সুযোগ হয়েছিল। আমি যখন টরন্টোতে থাকি তখন টরন্টো ফিল্ম স্কুলে উনি পারফর্ম করতে এসেছিলেন। আচ্ছা। তো সেই ওনার পারফরমেন্সে আমি প্যানেলে বসেছিলাম, মানে সাউন্ডে বসেছিলাম স্টুডেন্ট হিসেবে। তো ওটা একটা বড় পাওয়া ছিল। তো ওই ইন্সপিরেশনটাকে নিয়ে আমি যখন ঢাকা মুভ করেছি তখন হঠাৎ করে একবার মনে হলো যে আচ্ছা, আকাপেলা নিয়ে কেন বাংলায় কেন করি না। অনেকে আলাদা আলাদাভাবে করেছেন, বিভিন্নভাবে। বিশুদা করেছেন এর আগে একটা গান, এরকম বিচ্ছিন্নভাবে হয়েছিল, একটা পুরো অ্যালবাম হয়নি। সো ওই গ্রুপটা তৈরি করার পর থেকে, দলটা তৈরি করার পর থেকেই নজরুল ইনস্টিটিউটের হেল্প পেয়েছি আমি। তখন নজরুল ইনস্টিটিউট রিহার্সাল করতাম আমরা, হ্যাঁ, ওখানে বসে। নজরুল ইনস্টিটিউটে একটা বড় সময় গেছে। অ্যালবামটা যখন বেরোলো ওখানে 4টে নজরুলের গান, রবীন্দ্রনাথের গান সব ছিল। তো সুধীন স্যারকে পেয়েছিলাম, সুজিও কাকুকে পেয়েছিলাম, সুজিও শ্যাম, ইয়াসমিন মুস্তারি ছিলেন, শঙ্কর দা ছিলেন। ওই ইনঅগ্রেশন অনেক মানুষের একটা সম্পৃক্ততা ছিল, বিরাট একটা সাপোর্ট ছিল, পেয়েছিলাম। মাঝখানে আবার ওই যে যার মতন ব্যস্ত হয়ে গেল। দল তো টিকিয়ে রাখাটা খুব মুশকিল। তো বিভিন্ন কারণে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিলাম। তারপরে হঠাৎ করে আবার একসাথে হলাম। অনেক মানুষের সাথে তো পরিচয় গান বাজনার কারণে। একদিন সুকন্যা আমাকে নক করে বলছে যে সজীবদা আবার শুরু করো না। হ্যাঁ, সুকন্যাকে তো চেনে। হ্যাঁ, তারপরে ইউসুফ, তারপর হাসান, হ্যাঁ, এরকম করে আরও কিছু বন্ধু জোগাড় হয়ে গেল নতুন করে একটা আবার ড্রাইভ দেওয়ার। এবার শুরু হলো আবার। আমরা এই যে 16 ডিসেম্বরে শুরু করলাম ওটা দিয়ে, কারোর এই লৌহকাপাট দিয়ে। তারপরে এই যে 21 তারিখে আমরা করলাম 21-এর গান। হ্যাঁ, আমার ভাই রক্তে রাঙানো। গানটা অনেকভাবেই গাওয়া হয়, শুধু ওই প্রথম 4 লাইনই গাওয়া হয়। হ্যাঁ, পুরোটা গাওয়া হয় না। তো পুরোটা যখন আমি চিন্তা করলাম যে পুরোটা করবো, শাওনাপাকেও জিজ্ঞেস করলাম, শাওনাপাকে ফোন করলাম যে শাওনাপা এইভাবে করতে চাইছি যে আমরা জাগো নাগিনীরা জাগো দিয়ে গানটা শুরু করতে যাচ্ছি, আমার ভাই রক্তে রাঙানোটা সবার পরে আসবে। শাওনাপা রাজি বললেন হ্যাঁ হ্যাঁ কর, খুব ভালো লাগবে। তারপর ওনাকে শোনালাম। গানটি নিয়ে যখন কথা উঠলো তখন আসলে আমরা দর্শকদেরও এই মুহূর্তে গানটি আবার দেখাতে চাই, তবে সময় স্বল্পতার কারণে পুরো গানটা আমরা দেখবো না, গানটা অনেক বড়, অল্প একটু অংশ আমরা দেখে আসি। তবে পুরো গানটা কোথায় কিভাবে দেখতে পারবে সেটা আমরা জেনে নিব আপনার কাছ থেকে। চলুন দর্শক, আমরা শুনে আসি গানটি। আমি কি ভুলিতে পারি
আকাপেলার চমৎকার পরিবেশনা, এবং আমরা স্ক্রিনেও দেখছিলাম যে গানটির সুরকার যিনি আলতাফ মাহমুদ, তার কন্যা শান মাহমুদ আপনার সাথে আছেন, আপনাদের সাথে একই সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন, এবং তাকে আসলে আপনাদের সাথে এই গানটিতে পাওয়া সত্যি নিশ্চয়ই আনন্দের। এবং সম্প্রতি আসলে আলতাফ মাহমুদের সহধর্মিনী সারারা মাহমুদ, তাকেও আমরা হারিয়েছি, তার প্রতিও চ্যানেল আই পরিবারের শ্রদ্ধা। আমি এখনো ফেস করতে পারিনি শাওন আপাকে। আমি শুধু টিপু ভাইকে ফোন করে বলছি যে আমি শুনেছি, খবরটা জানি, আমি কি বলবো, কি বলে সান্ত্বনা দেবো, মাঝে মাঝে ভাষা পাই না, তাই এখন পর্যন্ত আমি ফোনটাও করার সাহস করিনি। সত্যি আমরা একটু সঙ্গীত পরিবেশনায় চলে যাচ্ছি আবারও। এই যে তার বাবা এই গানটি সুর করেছেন, তাকে যখন এই ফরম্যাটে আপনি গানটি করার জন্য প্রপোজ করলেন, তখন আসলে তার দিক থেকে কেমন ছিল রিঅ্যাকশন? খুব ভালো রেসপন্স পেয়েছি। মানে শাওন আপা, টিপু ভাই দুজনই অসম্ভব ডাউন টু আর্থ। তো আমার কাছে এই একটা এক্সপেরিয়েন্স খুব ভালো লাগে যে যার মধ্যে জিনিসপত্র বেশি থাকে, জ্ঞান বলছি আমি সেই জায়গা থেকেই, সব কিছুই এক্সপেরিয়েন্স বলো, সে তত বেশি ডাউন টু আর্থ হয়। একদম একদম তাই। তার মধ্যে বাহুল্যটা থাকে না, এই দুজন মানুষের মধ্যে সেটা নেই। সত্যি। এবং এই যে নতুনভাবে যখন শুরু করলেন, তখন বলছিলেন যে একজন একজন করে অনেক বন্ধুকে পেয়ে গেলেন সাথে, এবং নতুন একজন বন্ধু হচ্ছে বিজন চন্দ্র মিস্ত্রি। অবশ্যই আমরা তার কাছ থেকেও একটু শুনি আসলে যে কয়ার বাংলা, তার সাথে সম্পৃক্ততা কেমন লাগছে? এটা তো অনেক, আমি বলবো যে আমাদের তো গানের অনেকগুলো মাধ্যম আছে, যেরকম আমরা যন্ত্র সহকারে বিভিন্নভাবে, কিন্তু শুধু ভোকাল দিয়ে মানে একটা গানকে উপস্থাপন করে, এটা কিন্তু খুব ক্ষমতা বা গুণ না থাকলে কিন্তু সম্ভব না। যে এটা অনেকগুলো ইনস্ট্রুমেন্টের কাজ শুধু ভোকাল দিয়ে করা, এটা কিন্তু খুব সহজ না। একদম। এটা করতে হলে অনেক মানে কি বলবো, অনেক ক্ষমতা থাকতে হয় সোজা কথা। সেটা তোমার আছে, সেটা আমি বিশ্বাস করি যে কোয়ারে যারা যারা আছে তারা এটা বুঝেই এসছে, তাদের একটা তৈয়ারি আছে নিজস্ব বলার। ইউসুফ যেমন আছে, হাসান যেমন আছে, সুকন্যা আছে, এখানে নতুন জয়েন করেছে সোনিয়া, তারপরে উপমা, সঞ্জয় কবিরাজ, হ্যাঁ, তারপরে আমাদের মিম, তারপরে মমিতা, মুমু, এরা প্র্যাকটিসে থাকে সবসময়, বলার প্র্যাকটিসটা খুব দরকার, রেয়াজটা দরকার। বিজন চন্দ্র মিস্ত্রি, আপনি বলছিলেন যে বিভিন্ন ধারায় গান পরিবেশনের ব্যাপারটা, এবং আমরা দেখেছি যে নজরুল সঙ্গীত পরিবেশনার সময় কিংবা সঙ্গীতের যে ক্লাসিক্যাল যে ফরম্যাটটা, এটাতেও আপনার কিন্তু আমরা পরিবেশনা দেখেছি বাংলা। আমি চেষ্টা করি, আমি তো খেয়াল চর্চা করি আর কি, চেষ্টা করি গাওয়ার আর কি। তো এটা যেরকম বাংলা খেয়াল উৎসব হলো, আমি তো এখানে পারফর্ম করেছি, এবং আমি এমনিতেও খেয়াল পরিবেশন করি। কিন্তু গানটা হলো কি, গানকে যদি উপস্থাপন করতে হয়, আমি মনে করি যে চর্চার ব্যতিরেকে কোনো শব্দ নেই আসলে। আমরা চর্চা না করে কোনো গানকেই সেই গানের মর্যাদা দিতে পারবো না। সত্যি তাই। মানে আর কয়ার তো মানে অসাধারণ, এখানে পুরোটাই কিন্তু গলা, আপনি এখানে কোন রকমের মানে ফাঁকি ঝুঁকি নেই, সোজা কথা। মানে ধরেন আমার একটা দুর্বলতাকে একটা যন্ত্র দিয়ে ঢেকে দিল, হ্যাঁ, যে ওই জায়গাটা আমার সুন্দর হলো না, এমন একটা বাঁশির পিস বা একটা কিছু দিয়ে আমার গানটা, কিন্তু এখানে কিন্তু পুরোটাই আমার ভোকাল, এবং তোমার ভোকালকে সাপোর্ট করার জন্য আমরা আছি, আমার জন্য তুমি আছো। হ্যাঁ, মানে আমার কোনো কিছু হলে তুমি ঢাকবে, হলে আমি ঢাকবো, কণ্ঠের জন্য কণ্ঠ। তবে হ্যাঁ, ঢাকার কোনো জায়গা নেই, যার যারটা তাকে ঠিকঠাক থাকলেই, যার রেয়াজ ঠিক থাকলেই, যার পরিবেশনা ঠিক থাকলেই, তার প্র্যাকটিস ঠিক থাকলেই তখনই আসলে পরিবেশনাটা পরিপূর্ণ হয়ে ওঠে। আমি ভীষণ আনন্দিত যে আমার বড় ভাই অসম্ভব গুণী একজন মানুষ, মানে সামনাসামনি বলা ঠিক না, একদম না, কিন্তু তারপরেও তার অনেক ক্ষমতা বলেই এগুলো করার সাহস পেয়েছে, তা নাহলে তো এগুলো করা আসলে অসম্ভব। এটা সাধারণ যে কেউ বললেই কিন্তু কয়ার হবে না। যদি একজনকে পরপর 4টা কণ্ঠ 4 স্কেলে 4 রকম করে গাওয়া, এটা কিন্তু মানে আমি নিজে মানে চেষ্টা করি বলে আমি বলছি আর কি। সুর নিয়ে আমি একটু চেষ্টা করি, আমি যে পারি সেটা কথা আমি বলবো না, কিন্তু চেষ্টা করে দেখেছি যে সেটা আসলেই কঠিন।
এখন তো গানগুলো আসলে আমরা যখন সামনাসামনি শুনছি তখন একরকম, কিন্তু আসলে এখন ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা দেখি যে গান এখন আপলোড হচ্ছে এবং শ্রোতারা সেখানেই গানগুলো শুনছেন। এবং কয়ার বাংলা এটারও একটি ফেসবুক পেজ আছে নিশ্চয়ই, বা ইউটিউব চ্যানেল আছে, কোথায় আসলে গানগুলো শুনতে পারবেন দর্শকরা? আমার ফেসবুক পেজ আছে কয়ার বাংলার, কয়ার বাংলা CHOIR স্পেস বাংলা, ফেসবুকে একটা পেজ আছে। আর আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, যেহেতু সেই চ্যানেলে সজীব SHAWJEEB সজীব, ওই স্পেলিংয়ে সজীব ইন্টারনেটে কিছু নেই, শুধু আমারটাই আছে সজীব। আর ওই প্ল্যাটফর্মে আমার ওই চ্যানেলেই আমি একটা প্লেলিস্ট আলাদা করে রেখেছি কয়ার বাংলার জন্য, যেখানে সবগুলো গান কয়ার বাংলার ওখানেই আপলোড হয়। বাহ, আমরা 16 ডিসেম্বরে দেখলাম কারার ওই লৌহ কপাট, তারপরে 21শে ফেব্রুয়ারিতে দেখলাম 21-এর গান। তাহলে সামনে যেহেতু এখন রমজান মাস চলছে, ঈদের আনন্দের একটা ব্যাপারও থাকে। একদম একদম ওই গানটাই করছি আমরা, রমজানের রোজা শেষেটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি অলরেডি। বাহ, আমাদের শুটিংও মনে হয় খুব তাড়াতাড়ি করব, কারণ একটা গান করে থেমে যাওয়ার তো কিছু নেই, আর প্রত্যেকটা ইভেন্ট ধরে ধরে গান করার কিছু নেই, কারণ এই রমজান চলে এসছে বলে আমাদের আরো দুটো গান আমরা ওটাকে বলছি দাঁড়া ওই গানটা শেষ, ওই দুটো শেষ হবে, আমরা আগে রমজানের গানটা করে নিই। আচ্ছা, সো রমজানের গানটা করে নিয়ে তারপরে আবার সামনের কাজগুলো আরো দুটো গান। এই গানের পরিবেশনায় কারা কারা থাকছেন? এই যে আমরা 11 জন এখন, আগের 7 জন আর নতুন 4 জন, আমরা 11 জনই থাকছি। ওরা 11 জন। এবং ঈদের সময় আসলে নজরুলের এই গানটি মন রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ, এই গানটি না আসলে আসলে ঈদের যে আলাদা একটা ভাইব, এটা কাজই করে না মনে হয়। এবং আশা করি যে আপনাদের কণ্ঠে নতুন আঙ্গিকে নতুন ভাবে এই গানটি আমরা শুনতে পারবো। আমরা একটু তারপরে এর ভাবনাগুলোতে চলে যাই যে কয়ার বাংলা নিয়ে আর কি কি প্ল্যানিং চলছে বা কি কি হতে পারে মাথায়। আমরা কয়ার বাংলাটাকে নিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অনুষ্ঠান করতে চাই। আচ্ছা, শুধু তো এখন ধরো ইন্টারনেট সবার কাছে অ্যাভেলেবল নয় সবসময়, এখনো পুরোপুরি যায়নি, আর গেলেও অনেকে খুব রিলাক্টেন্ট, আবার ইউটিউব খুলে দেখবো, আবার অনেকেই আছেন যারা স্টেজে দেখতে পছন্দ করেন। সো আমরা স্টেজ পারফরমেন্সের দিকেই যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আর স্টেজ পারফরমেন্স খুব কঠিন, বিশেষ করে আকাপেলা এই ফরম্যাটে আরো বেশি, বিশেষ করে সেখানে সাউন্ড অসম্ভব ভালো হওয়া জরুরি। হ্যাঁ, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাকুস্টিক হল খুব জরুরি। অনেক বেশি নয়েজি কোনো জায়গায় তুমি আকাপেলা পারফরমেন্স করে মজা পাবে না, শুনতেও পাবে না, ভালোও লাগবে না। সো অনেকগুলো ছোট ছোট ফ্যাক্টরস কাজ করবে, ওগুলো সব খেয়াল রাখতে হবে। তো সো একটু সময় নিয়েই আসলে আমরা স্টেজে উঠবো। বাহ, এবং এই ফরম্যাটে পরিবেশনায় যখন যাচ্ছেন স্টেজে, কতটুকু আশাবাদী? আশা তো আকাশ তুল্য, মানে আকাশের আশার কোনো শেষ নেই, আশা করতে কোনো পয়সা লাগে না। সো স্কাই ইজ দ্য লিমিট। মানে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে আই এইম ফর দ্য মুন অ্যান্ড উইশ টু হিট দ্য ট্রি টপ, যে আমি চাঁদে এইম করব, তাল গাছের মাথায় তো লাগবে সত্যি। আর পেছনে থাকবে চর্চাটা, মানে আমি নিজের কাছে তো ডিসঅনেস্ট থাকতে পারবো না। সো গান করি, রেয়াজ করি, প্রত্যেকদিন সুর আর তালের ভেতর থাকতে হবে। যারা গানের মানুষ, ডাক্তারদের যেরকম পড়তে হয়, ইঞ্জিনিয়ারদের যেরকম জার্নালস ঘাঁটতে হয়, হ্যাঁ, সেরকম যারা যেটা করে পেট চালায় তাদের সেটার চর্চাটা খুব জরুরি। আমরা চর্চার কথাই যখন শুনছিলাম তখন আবার একটু বিজন চন্দ্র মিশ্র আপনার কাছে আসছি। আসলে অন্যান্য ধারার গানের সাথে এই আকাপেলা ফরম্যাটের চর্চার দিকের কোনো পার্থক্য আছে কিনা, বা আসলে মূল পার্থক্যের জায়গাগুলো কি? চর্চা আসলে মূলত ক্লাসিক্যাল প্র্যাকটিস। আকাপেলা আর ক্লাসিক্যাল কিন্তু ডিফারেন্ট না বেশি একটা, মানে এখানে সুরের বিষয়গুলো, আর সবচেয়ে বড় সুরের প্রতি দক্ষতাটা। আকাপেলাতে যে আমি ধরেন আমি সা ধরলাম, মানে ধরেন আমি সি ধরলাম, দাদা ডি ধরলো, তাহলে সিটা তোমাকে জানতে হবে, পা করতে হবে একই সাথে 1 2 3 4 সা, এই জিনিসগুলো করতে হবে এক জায়গায় বসে, প্রপার একটা সিঙ্কের ব্যাপারটা একদম হবে। সেটাই। আমরা যদি এই প্রজন্মের কথা চিন্তা করি, আপনারা দুজনেই নজরুলের সঙ্গীত শিল্পী, নজরুলের গানকে আপনারা পরিবেশন করে থাকেন চমৎকারভাবে। আমরা একটু যদি এই প্রজন্মের, মানে নজরুলের গানগুলো তো শুধুমাত্র গানই না, সেখানে অনেক ধরনের আমরা বার্তাও দেখি প্রত্যেকটা তার সঙ্গীতে। তো এগুলোকে আসলে আমাদের প্রজন্মের যারা আছে তারা কতটা ধারণ করছে, বা তারা নজরুল সঙ্গীত চর্চার দিক থেকে কতটুকু এগিয়ে যাচ্ছে আপনাদের কি মনে হয়? অনেক অনেক ভালো। এখনকার ছেলেপেলেরা যা গাইছে,
আমার খুবই ভালো লাগে। আর ওর তো প্রচুর স্টুডেন্ট, ও আরো জানবে ভালো। আমার ঢাকা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আমার সাথে কাজ করেছে তারা অনেক ভালো করছে এবং ভালো করছে। আমি বলি যে নজরুলের গানটা শুধু গান না, এই গানের কথাগুলো যদি আপনি অনুধাবন করেন বা বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু একজন মানুষ শুদ্ধ হয়ে যায়। একজন মানুষের যদি আমরা যদি বলি যে সত্যিকারের মানুষ হতে, যদি গানগুলো আমরা পড়িও, গাওয়ার সাথে সাথে এই পড়ার সাথে সাথে যদি আমি তার যে চেতনাগুলোকে ধারণ করি, নজরুলকে ধরেন অসাম্প্রদায়িক চেতনা, তার যে একটা বলিষ্ঠ একটা চিন্তা এবং তার যে বিদ্রোহী ভাব, হ্যাঁ, যে তার যে কঠিন সাধনার যে বিষয়গুলো থাকে, তার যে প্রেম, তার যে বিরহ, হ্যাঁ, মানে কোনোটাই কিন্তু কোনোটার সাথে মানে আপনি দেখবেন যে প্রত্যেকটা একদম চূড়ান্ত পর্যায়ে। কোনোটাই কিন্তু বলবেন যে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। একটা সাধারণ মানুষ বলতে পারবে যে আপনি সুন্দর, আপনার দিকে আমি তাকাতে পারবো না, এটা কিন্তু খুব অবলীলায় বলেছে। তারপর উনি বলছে যে কার প্রিয়াকে কেমন করে সাজাতে হয়, মোর প্রিয়া হবে সোনারি দেব খোপায় তারার ফুল। এটা কি খুব একজন সাধারণ মানুষ বলতে পারবে যে আকাশের তারাগুলো এনে তোমার খোপায় দেব? তারপরে কর্ণের দোলাব তৃতীয় তিথির চৈতি চাঁদের, মানে চৈত্র মাসের তৃতীয় তিথির চাঁদ আপনি দেখবেন মনে হয় একটা কানের দুলের মতো, সেটা এসে উনি ওনার প্রিয়াকে কানে দোলাবে। দারুণ, সত্যি। মানে তো এই উপমাগুলো, এগুলো শুধু একমাত্র নজরুলের দ্বারাই সম্ভব হয়েছে। আর যা দিয়ে ওনার প্রিয়াকে সাজিয়েছে সেটা আর কারোর পক্ষে কোনো টাকা পয়সা দিয়ে সাজানো সম্ভব না। সত্যি, আসলে অমূল্য, প্রত্যেকটি উপমাই অমূল্য। আমরা একটু সজীব ভাই আপনার কাছে যাচ্ছি আবার। এই যে গানগুলো করছেন, কারারই লৌহ কপাট বলি কিংবা 21-এর গান, এগুলোতে আসলে দর্শকদের সাড়া কিরকম পেয়েছেন, কেমন বলছেন সবাই? ভালো। তুমি ইয়েতে দেখবে, লিঙ্কগুলোতে ক্লিক করে দেখবে, রেসপন্স লাইকের জায়গায় ভালো বলতে পারি, ডিজিটালি দেখতে পারি ভালো, কিন্তু আমার কাছে যেসব মানুষের ফোন এসছে সেটা আমার কাছে বিরাট। যেমন কুমার বিশ্বজিৎ, যেমন এবার 21-এর গানটা যখন আমরা করলাম তখন প্রথমেই আমার কাছে ফোন এসছে জুয়েল আইচ। হ্যাঁ, উনি আমাকে বলেছেন যে অসাধারণ একটা কাজ হয়েছে। এই ধরনের মানুষের কাছ থেকে ইন্সপিরেশন। রুনা আপা, রুনা লায়লা, উনি ফোন করেছে, মেসেজ দিয়েছেন যে খুবই ভালো লেগেছে। ওটা খুব নিজেকে সাহস দেয় আরো বেশি, এবং এভাবে আসলে কাজ আরো বেশি করার একটা অনুপ্রেরণা জেগে ওঠে। বড়রা একটু দোয়া করলে, বড়রা একটু ভালো বললে ভালো লাগে। বন্ধুরাও এখন আমরা ওই ভালো বলতেও খুব একটা মানে খুব কার্পণ্য বিজনের একটা কাজ আমি ভালো বলবো না কেন যদি আমার ভালো লাগে। আমার চাওয়া হবে বিজনের একটা কাজ যদি আমার ভালো লাগে তাহলে ওই কাজটার মতো আমি একটা কাজ করব, যেন আমি ওটার মতো হতে পারি, নাকি যে ওই কাজটা যেন খারাপ করে দিই সেরকম কিছু একটা করতে পারি, তা তো নয়। একটা প্রফেশনাল কম্পিটিশন থাকতে হবে ওর আর আমার মধ্যে, যে ওর মতন ভালো আমি করব বা আমার মতো ভালো ও করবে, ভালোটা করব। সত্যি। এবং আমরা যদি ডিজিটাল প্ল্যাটফর্মের কথা চিন্তা করি, এখন কিন্তু দেখছি আমরা অনেক ধরনের কাজ এই প্ল্যাটফর্মগুলোতে আপলোড হচ্ছে, এবং এই কাজগুলো কিন্তু সবকিছুর মাঝে থেকে নিজের কাজকে এস্টাবলিশ করাও একটা চ্যালেঞ্জের বিষয় থাকে। তো এখানে আসলে সোশ্যাল মিডিয়াটা কতটুকু ভূমিকা রাখছে কাজগুলোকে দর্শকদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য? বড় একটা প্ল্যাটফর্ম, যেহেতু এক ক্লিকে সারা পৃথিবী দেখতে পাচ্ছি, শুধু 10,000 5,000 নয়, একটা ক্লিকে তুমি একটা জায়গায় রাখলে তোমার একটা অপশন আছে যে তুমি পুরো পৃথিবীর মানুষ একবারে দেখতে পারবে। এটা যেরকম ভালো সেরকম খারাপ। পৃথিবীর সব মানুষ তো গানবোদ্ধা নয়, পৃথিবীর সব মানুষ তো এক্সপেরিমেন্টকে ওয়েলকাম করবে এরকম মানুষ নয়। তো তারা তো অনেক তোমাকে বাজে কমেন্টও করবে, সেজন্য কি তুমি মুষড়ে পড়বে? একদমই না, তা নয়। আবার কে তোমাকে কয়টা বাজে কমেন্ট করলো সেটা যদি আবার কেউ দেখিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে তোমার বুঝে নিতে হবে যে তোমার সে বন্ধু নয়, সেটা একটা ভালো দিক। সত্যি। সো আমার গানে যদি কখনো কোনো পেয়েছি যে অনেক ক্রিটিসিজম করে, অনেক ক্রিটিসাইজ করে কেউ মেসেজ রেখেছে, আমি সেটাতেও অ্যাপ্রিশিয়েট করেছি। না, ক্রিটিসিজম ভালো, তো যদি আমার কোনো ল্যাকিংস থাকে সেটা আমরা ধরিয়ে দেওয়াটা, বা আমার গানের ক্ষেত্রেও যে যদি কেউ সজীব ভাই আমার গান শুনে বলে বিজন তোমার ওই জায়গাটা যদি সুন্দর হয় তাহলে আমি এটা শুধরে নেব, সেটা যদি আবার মানুষের সামনে মানে প্ল্যাটফর্মেই আমি যদি বলি যে বিজন এই জায়গাটা ঠিক হয় না, এটা সেটা তো আমার ঠিক হবে না, তাই না? আমি ওকে আলাদা করে বলবো
নাকি আমি একদম পাবলিকলি তাকে বলবো যে আচ্ছা হয়নি, ঠিক করে দিলাম তার মানে আমি কত কিছু বড় হয়ে গেলাম, তা তো নয় ব্যাপারটা। ওই দেখাওয়া জায়গাটা ঠিক নয়। বাকি সব এই প্ল্যাটফর্ম খুব হেল্পফুল, গানের যারা সবকিছু সমস্ত সেক্টরেই অনেকেই ব্যবসা করছেন প্ল্যাটফর্মে, অনেকেই চাকরি করছেন, চাকরি খুঁজছেন, অনেক রকমের কাজ হচ্ছে ইন্টারনেটে। সো গান একটা প্রচারের মাধ্যম, ইন্টারনেট খুবই ভালো জায়গা, ভালো হলেই ভালো। এখন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগে গান করার জন্য একটা অডিও কোম্পানির কাছে যাওয়ার প্রয়োজন হতো, কিন্তু এখন কিন্তু আর সেটি লাগছে না। তো এখন যেটা হয়েছে যে সবাই গান করতে পারছে যে যার মতো করে। এটা আসলে পজিটিভ নেগেটিভ সাইডটা কিরকম ভাবে কাজ করছে? আসলে না, এটা যেরকম ধরেন নেগেটিভ পজিটিভ কি, প্রত্যেকেই যার যার ফেসবুক আইডি একটা টেলিভিশন সেন্টার। এখন আমি একটু, এটা আমার শখ, যে কেউ XYZ, আমি অনেক দিন ধরে সাধনা করে আমি একটা জিনিস উপস্থাপন করলাম, সেটার গুরুত্ব এক ধরনের। আবার দেখা গেল যে এই যে বারান্দায় বসে একটু প্র্যাকটিস করছে, সেটাই ভিডিও করে ছেড়ে দিচ্ছে, প্রচুর মানুষ দেখতেছে, বাবা দিচ্ছে। আবার দেখা যায় অনেক সময় যে আমরা যে এত করে বলছি, এই যে মূল্যায়নটা, এখন সবার আগে আমাদের জরুরি যেটা দর্শকদের শিক্ষিত করা, মানে একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু, যে আমরা যদি আমাদের শ্রোতাদেরকে যদি আমরা ওই মানের নিতে হয়, তাহলে আমাদের ভালো ভালো জিনিসকে প্রডিউস করতে হবে। এছাড়া আমরা ভালো একটা গান না গেয়ে আমি বলতে পারবো না যে এই গানটা শোনো। যারা প্রমোটার, এখনো যারা প্রমোটার আছেন, তাদের একটা বড় দায়িত্ব বর্তায়, শিল্পীদের তো বর্তাই, যে অডিয়েন্স তৈরি করা, শ্রোতা তৈরি করা, ভালো ভালো গান গাওয়া। আমি গাইবো, একই মানুষ যদি প্রচারণায়ও নামে, একজন শিল্পী যদি প্রচারণা করতে নামে, তাহলে তো টাইমটা ভাগ হয়ে গেল না। আমাকে প্রচার করার জন্য চ্যানেল আইকে দরকার। আমি চ্যানেল আই যদি বলি যে আমার ইউটিউব চ্যানেলেই চ্যানেল আই নাফ, আমার লাগবে না চ্যানেল আই আসা, এটা খুব বাজে একটা কথা বলা হবে না? কারণ ওই এক্সপেরিয়েন্স তো আমার নেই রে ভাই। আমি শুধু গান গাইতে পারি, প্রচার করবে চ্যানেল আই, প্রচার করবে অন্যান্য টেলিভিশন মাধ্যম বা অন্যান্য প্রচার মাধ্যম। ওইখানে যদি আমি হাত দিতে যাই, তা আমার যেরকম হবে না, সেরকম 2 দিন গান শিখে এসে হারমোনিয়াম বাজিয়ে একটা গান ছেড়ে দিলাম, ওটার অনেক ভিউ হতে পারে, ওটা টিকবে না, ওটা কখনো হবে না। একদম। এটা যেটা বলছিল যে যেটা যেরকম ভালো দিক, আমরা অনেক ভালো ভালো গান শুনতে পারি, তার সাথে সাথে এই জঞ্জালগুলো কিন্তু আছে, খারাপ দিকগুলো আছে, এইটাই আমি বলতে চাইছি। হ্যাঁ, এবং আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এই যে যখন নজরুল সঙ্গীত শিল্পী যারা আছেন, আপনারা এটাকে শুদ্ধভাবে পরিবেশনের একটা সর্বাত্মক প্রচেষ্টা আপনাদের থাকে, কিন্তু এখন যেটা হচ্ছে, আপনারা যেটা বলছেন যে দর্শকদের মাঝে আসলে ওই রকম লিটারেসি আছে কিনা সেটা একটা প্রশ্নের বিষয়, এবং একই সাথে এই সঙ্গীতগুলোকে কিন্তু অনেকে আলাদা আলাদাভাবে কভার করছে কিংবা এটাকে রিমিক্স করছে, নানাভাবে পরিবেশনের একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এইটাকে আসলে আপনারা কি পরিবর্তন? এটা পুরোটাই একটা পরিবর্তনের সময়। সেখানে এক্সপেরিমেন্টেশন হবে, অথেন্টিসিটিকে বাদ দিয়ে নয়। এখন যেরকম আমরা নজরুলের গানের ক্ষেত্রে বলতে পারি যে নজরুলের গানের অনেকগুলো পুরনো রেকর্ড পাওয়া গেছে, অনেক গানের পাওয়া গেছে, সেগুলো নিয়ে স্বরলিপি করা হয়েছে, সেগুলো ফলো করো। এক্সপেরিমেন্টেশন হতে পারে, কিন্তু মূল সুরকে আলাদা করে নয়। সো যখনই তুমি শুনবে, ধরো ফিরিয়া যদি সে আসে একটা গান, আমরা জানি ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ঝরা গোলাপে, এটা আমি ইয়াকুব আলী স্যারের কাছ থেকে শিখেছি। আদি রেকর্ড পাওয়া গেছে, বলো এটা ওটা সেটা ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ঝরা গোলাপে, এটাও প্রচার হতে পারতো, এটাও হবে। আমরা তো কেবল শুনছি গানটা না, আমরা কেবল পেয়েছি। সো ওই মাইন্ডটা, ওই মেন্টালিটিটা থাকতে হবে যে আসলে খোঁজা, যে আসলে অথেন্টিক কোন জায়গাটা। সবচেয়ে বড় উপস্থাপন যে কোনো বিষয়ের কিন্তু দোষ না। ধরেন ধ্রুপদ, ধামার, এই আমাদের কোয়ার, প্রত্যেকটা সেক্টর, ক্লাসিক্যাল, তারপরে টপ্পা, কিন্তু আমরা ঠিকভাবে উপস্থাপন করতে পারি না বলে শ্রোতাদের ভালো লাগে না। এটা কিন্তু শিল্পীদের একটা গুণ, উপস্থাপন এবং প্রচারের একটা বড় দায়িত্ব শিল্পীদের উপর বর্তায়। এবং শিল্পীরা কি আসলে, বা আপনারা যারা আছেন, আপনারা কি এই দায়িত্বটা ঠিকভাবে পালন করছেন কিনা? চেষ্টা করে যাচ্ছি, ঠিকভাবে করছি কি না করছি সেটা তো আউটপুট বলে দেবে। তোমার পছন্দ হচ্ছে কিনা, ক্যামেরার পিছনে যারা আছেন তাদের পছন্দ হচ্ছে কিনা,
পেছনের মানুষদের পছন্দ হচ্ছে কিনা, সাধারণ মানুষের পছন্দ হচ্ছে কিনা, সেটা তো বলে দেবে সময়। একদম, এবং আমরা প্রত্যাশা করি যে আপনারা আপনাদের জায়গা থেকে নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন এবং সঙ্গীতটাকে নানা ধারায় এবং শুদ্ধ যে আমাদের যে আদি ব্যাপারটা আছে সেই অথেন্টিসিটিটাকে রেখে আপনারা প্রচার করবেন, যাতে করে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। হ্যাঁ, আর এই জায়গাটাতে আমরা খুবই ওপেন, কোয়ার বাংলা আমরা প্রত্যেকেই খুবই ওপেন টু ক্রিটিসিজম, মানে কেউ বলতে পারে, হ্যাঁ, কালেকটিভ ক্রিটিসিজম, ঠিকঠাক মতন ক্রিটিসিজম, জানাবোদ্ধা ক্রিটিসিজম। এই লাইনটা কেমন জানি লাগলো, ঠিক করে দাও তো, ওরকম ক্রিটিসিজম নয়। কেন ভুল হয়েছে সেটার পেছনের সাপোর্ট নিয়ে আমাদেরকে বলো যে এই কারণে তোমাদের ভুল হয়েছে, এটা একটু ঠিক করো, উইল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট ইট। বাহ, চমৎকার। শিল্পীদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কয়ার বাংলাতে যারা আছেন, এবং আপনাকে অভিনন্দন। এবং কয়ার বাংলার প্রতিও আমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমরা আশা করি ঈদে আমরা এবার নতুন একটি ধারায়, অর্থাৎ আমরা কোনো বাদ্যযন্ত্র ছাড়াই নজরুলের সেই ঈদের আমেজের গানটি শুনতে পারবো কয়ার বাংলা পেজ থেকে। কয়ার বাংলার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ, চ্যানেল আইকেও ধন্যবাদ। ভালো থাকবে সবাই, আপনারাও অনেক ভালো থাকবেন। প্রিয় দর্শক, আশা করি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং আয়োজন থেকে বিদায় নিচ্ছি।